যে 2016 সালের মডেল, 18 সালের মডেল, 19 সালের মডেল, 2020 সালের মডেল, এরকম মডেলের উপর নির্ভর করে। মডেল মানে হচ্ছে যে সালের মডেল মানে হচ্ছে যে গাড়িটা অরিজিন অফ কান্ট্রি যে দেশে ছিল ওই দেশে কিছুদিন চলছে। এখানে মডেল পুরাতন হওয়া মানে হচ্ছে যে ওই গাড়ির দামটা কি হয়ে যাবে, কমে যাবে দাম। আর রিসেন্ট গাড়ি হলে দামটা বাড়বে। তারপর 80% ক্ষেত্রে দাম নির্ভর করে কার উপর, এইজের উপর। ঠিক আছে, এই কথাটাই এখানে লিখতে হবে। 80% of the total variation in price of the car is explained by the age, অথবা is explained by the regression line বললে হবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা ছিল যে ডেটাগুলো দেওয়া ছিল। আর এখানে দেখো একটা নতুন একটা আমরা দেখাচ্ছি, যেখানে কোনো ডেটা দেওয়া নাই, ওভাবে সামারি কিছু মেজার দেওয়া আছে, সামারি করে দেওয়া আছে। এই ডেটাগুলো কি সামারি করে দেওয়া না? দেখো মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, কোরিলেশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে। মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, কোরিলেশন কোএফিশিয়েন্ট দেওয়া আছে। এখন আমাকে বের করতে বলছে যে এক নম্বর বলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে আইডেন্টিফাই করো। 2 নাম্বার বলছে এস্টাবলিশ এ রিগ্রেশন ইকুয়েশন অফ ইনকাম অন ইনভেস্টমেন্ট। 6 নাম্বার 3 নাম্বার বলছে হোয়াট শুড বি দ্য ইনভেস্টমেন্ট ইফ আ বিজনেসম্যান ওয়ান্টস টু অ্যাটেইন আ ইনকাম টার্গেট অফ 60 লাখ টাকা পার মান্থ। ঠিক আছে, একজন ব্যক্তি যদি 60 লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে তার কত টাকা ইনভেস্ট করতে হবে পার মান্থ, পার ইয়ার। কম্পিউটার থেকে আস্তে আস্তে সবগুলাই নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখি কি কাজ করে না, এস কাজ করে বাটন দেখছো, লিখছি ইয়ার। আমার এরকম প্রবলেম হয়েছিল, তারপর চেঞ্জ করে আনছি কদিন আগে। কত নিছে কিবোর্ড চেঞ্জ করতে, কত নিয়েছে? স্যার আমি তো দুটো একসাথে করাইছি স্যার। আমার যে ব্যাটারি নষ্ট হয়ে গেছিল, ব্যাটারিটা লাগাইছি আর হচ্ছে কিবোর্ড সব মিলে স্যার 4.5 পড়ছে। আর আমি তো ইয়াও কিনছি স্যার। স্যার কারণ স্যার ওনার আমাকে যখন ঠিক করে দিয়েছে তখন ওনারা বলছে যে যেটা ছিল আমার অ্যাকচুয়াল যেটা ছিল সেটার মতো তো ভালোটা হবে না। হ্যাঁ, ওটা কোয়ালিটি খুব ভালো হবে তা না। তো উনি আমাকে বলেছিলেন কিবোর্ড স্যার আছে কিন্তু সবসময় তার কিবোর্ড নিয়ে ঘোরা যায় না, এটার জন্য আর কি বসে যেতে চাই হোক। সেটাই, অনেক সময় তো ঝামেলা দৌড়াদৌড়ি করতে, ব্যাগে ঢুকানো লাগবে, এটার জন্য প্রবলেম। কিন্তু আমি ট্যাব সাইজে ইউনিভার্সিটির ল্যাপটপ তো দেখা যাক যে কদিন চালানো যাবে। যে আমি ভার্চুয়াল কিবোর্ড যখন কাজ করি না তখন ভার্চুয়াল কিবোর্ড অন করি, বুঝছো? ওটা অনেক কষ্ট হয়ে যায়। আমি মাঝখানে যে যখন করতাম এন দিয়ে কোনো কাজ থাকলে বারবার এটা করতে তো খুব হ্যাঁ, সমস্যা। সময় একটু বেশি লাগে কারণ এখন তো কি করবো আর, করোনা কাল, বাইরেও যাওয়া হয় না, অফিসে বলাও হয়নি। দেখি কিবোর্ড চেঞ্জ করতে হবে। আর না ল্যাপটপের তো বয়স হয়েছে, ল্যাপটপ দেখা যায় 20 মিনিটের বেশি ব্যাকআপ দেয় না চার্জ। হ্যাঁ হ্যাঁ এখানে দেখো আমাদের, আমরা তোমাদের এই যে 3টা চ্যাপ্টার পড়েছি আগে, 3টা চ্যাপ্টারের 3টে ইনফরমেশন এখানে দেওয়া আছে, খেয়াল করছো? প্রথমটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার, দ্বিতীয়টা হচ্ছে ডিসপারশনের মেজার, তৃতীয়টা হচ্ছে কোরিলেশন কোএফিশিয়েন্টের মেজার। ঠিক না? এই 3টা জিনিস আমাদের এখানে দেয়া আছে 3টা ইয়ের জন্য। এখন আমাদেরকে বলল যে যদি এখান থেকে আমাকে বের করতে বলছে যে 1 নাম্বার বলছে আইডেন্টিফাই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলো তো কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট আর স্যার ইনকাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। বাড়লে তো আপনার পারবে স্যার, কমে গেলে ইনকাম কমে যাবে। তাহলে কোনটা হইলো? যেটা বলছো সেটা তো ঠিক বলো না। ব্যাখ্যা ব্যাখ্যা যা বলছো বলাটা ঠিক হয়নি। তা ব্যাখ্যা ঠিক আছে,
কিন্তু বলাটা ঠিক আছে। আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট একটা বলছি যে এখানে কথা ভুলা যায় স্যার। কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এটা খুঁজে বের করার জন্য এই এতটুকু জিনিস দেখলেই হয়। অফ এর পরে আর অন কোন ভেরিয়েবলটা, অফ এর পরে আছে আর অন এর পরে আছে ইনভেস্টমেন্ট, মানে অন এর পরে যেটা থাকে সেটা ইন্ডিপেন্ডেন্ট আর অফ এর পরে যেটা থাকে সেটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ইনভেস্টমেন্ট। তুমি ইনভেস্ট করবা কি করবা না এটা তোমার স্বাধীনতা। ইনভেস্টমেন্ট করলে তুমি ইনকাম পাবা, প্রফিট পাবা, তাই না? তাহলে ইনকামটা হচ্ছে ডিপেন্ড করে ইনভেস্টমেন্টের উপর। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ইনকাম হচ্ছে ডিপেন্ডেন্ট। এক নাম্বার কাজ। দুই নাম্বার বলছে এস্টাবলিশ এ রিগ্রেশন ইকুয়েশন অফ ইনকাম অন ইনভেস্টমেন্ট। আমরা তোমাদেরকে যখন এই চ্যাপ্টার শুরু করছিলাম ওখানে একটা রিলেশনশিপ তোমাদেরকে বলছিলাম দেখবো, মনে রাখবো, এটা আমাদের কাজে লাগবে। দেখছো একটা রিলেশনশিপ, এই লাইনটা 4 নম্বরে রিলেশনশিপ ইউজ করে এই যে দেখো এক্স বার আছে, ওয়াই বার আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, কোরিলেশন কোএফিশিয়েন্ট আছে। তার মানে এই ফর্মুলাটা ইউজ করে, এই ফর্মুলাটা আমরা ইউজ করে আমরা করব, তোমাদেরকে অঙ্ক করতে। লাইন না থাকলে একেবারে বোঝা যায় না। ফর্মুলার 4টা আলাদা, বুঝতে কষ্ট হয়। তাহলে আমাদের এই যে 4 নাম্বার যে ফর্মুলাটা, 4 নাম্বার ফর্মুলাটা ইউজ করে আমরা আমাদের এই প্রবলেমটা করব যদি এরকম দেওয়া থাকে। তাহলে এখন আসো আমরা করি। এই যে তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলোর আলোকে কি ব্যাপার আমার এটা চেঞ্জ হলো কেন? না আমি তো বক্স নিচে নামাইনি, হঠাৎ করে নিজে নিজে চেঞ্জ হয়েছে। এই ঘটনা ঘটছে, বুঝছো? ঘটনা হচ্ছে এটা ছিল। স্যার আমাদের বাড়ি থেকে জানুয়ারিতে খোলার কোনো সম্ভাবনা আছে? এটা এটা আমরা বলতে পারবো না, গভর্নমেন্ট যদি অর্ডার দেয় আমরা খুলে ফেলবো। বুঝতে পারছো? বল হচ্ছে যে গভর্নমেন্টের কোর্টে, ঠিক না? আমাদের হাতে নাই। এখন খুললে আমাদেরকে জেল জরিমানা হইতে পারে। না স্যার আমি শুনতেছিলাম যে অনেকে বলতেছিল যে মেবি জানুয়ারি থেকে খুলে দিবে, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। থাকে না মাঝখানে যখন করোনার পরিবেশ ভালো হচ্ছিল, করোনা একটু কমে গেছিল, জি স্যার, আমরা আশাবাদী ছিলাম আমরা খুলে ফেলতে পারবো উইদিন জানুয়ারি। এখন আবার একটু আশঙ্কা তৈরি হচ্ছে যে শীত শীতের মধ্যে। জি স্যার, শীত আসছে, আবার হচ্ছে যে তোমার মার্চের দিকে মেবি খুলে দিবে, মানে আবার ঠিক হয়ে গেলে। চাইবে কি গভর্নমেন্ট। হ্যাঁ, শীতটা তো ফেব্রুয়ারির দিকে মোটামুটি শেষ হয়ে যায় ইয়েতে শহরে, তখন হয়তো করতে পারে। দেখো ইনভেস্টমেন্ট কে এক্স ধরছি যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইনকাম কে ওয়াই ধরছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে মিন কে আমরা লিখলাম এক্স বার, এটাকে লিখলাম ওয়াই বার, এটাকে লিখছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ভেরিয়েবল এক্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর ভেরিয়েবল ওয়াই। আর কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনের জন্য কিছু লিখলাম না। আর তাহলে আমরা ওই রিগ্রেশন ইকুয়েশনটা লিখলাম y y minus y bar equal to r into sy divided by sx into x minus x bar। এখন x bar এর মান, y bar এর মান, r এর মান, sy এর মান, sx এর মান বসাই দিব। শুধু x আর y এর মানটা জানি না। হ্যাঁ, শুধু x এবং y টা আননোন আছে সেটা থাকবে। তাহলে বসাই দিছি, ভ্যালুগুলো বসাই দিলাম। 6 কে 3 দিয়ে ভাগ দিলাম, আসছে হচ্ছে যে কত? 2। 2 কে যদি 0.80 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 1.6 আসে। ঠিক আছে?
আর এই 40টাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাবে, তাহলে y = 40 প্লাস 1.6 মাইনাস 46.4। ঠিক আছে, তাহলে আমার আসছে y = 1.6 মাইনাস 6.4। তার মানে এটাই হচ্ছে আমার রিগ্রেশন ইকুয়েশন। y টা হচ্ছে ইনকাম, x হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, y টা হচ্ছে ইনকাম আর x হচ্ছে ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার রিগ্রেশন ইকুয়েশন। এবার বলছে যে একজন ব্যক্তি যদি ইয়ারলি 60 লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে তাকে কত লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তাহলে তার y এর মানটা আমার দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ইনকামটা দেওয়া আছে, তাহলে x এর মানটা বের করতে হবে। তাহলে y এর মান হচ্ছে যে 60 আর হচ্ছে যে এখানে আর বাকিগুলো তো বের করা লাগবে। তাহলে 64 6.4 কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে আসছে 64 দশমিক কত ঠিক আছে, তো ভুল হয়েছে স্যার। বলেছে না? হ্যাঁ হ্যাঁ, ক্লাস হয় তাহলে বলেছে এমনি এখানে 6.4 প্লাস হচ্ছে, ওটা ডান পাশে 66.4 হবে স্যার, একটা 6 কম আছে। না, সেটা বলিনি। 6 এর সাথে 64 হওয়ার কথা না, 66 হওয়ার কথা। 66.4 হবে স্যার। এখানে একটা ভুল হয়েছে আর কি, 66 হবে। জি স্যার, 66 কে এখন 1.4 লাগ দাও। ঠিক আছে, ভাগফল ঠিক আছে, ভাগফল মনে হয় ঠিক আছে, মেবি জাস্ট। ভাগের অ্যান্সার ঠিক আছে স্যার, 41। তার মানে একজন ব্যক্তি, একজন বিজনেসম্যান যদি 60 লাখ করতে চায় তাহলে তাকে 61 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, জি স্যার। এই হচ্ছে যে আমাদের এই যদি সামারি মেথড দেওয়া থাকে তখন রিগ্রেশন ইকুয়েশন বের করার টেকনিক। সামারি মেথডগুলো দেওয়া থাকলে আমরা এইভাবে বের করব। ঠিক আছে, তখন আর ইয়ে করা লাগবে না। ফরম্যাট চেঞ্জই হতো না, বুঝলাম না। এটা তোমরা করবে। ঠিক আছে, বলছে যে একজন ব্যক্তি ফোরকাস্ট করতে বলছে যদি একজন ব্যক্তির ইনকাম 50 লাখ 50,000 টাকা, ইনকাম যদি 50,000 টাকা হয় তাহলে তার এক্সপেন্ডিচার কত হবে এটা ফোরকাস্ট করতে বলছে। ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট মানে হচ্ছে অনুমান করা, ভবিষ্যৎবাণী করা। ঠিক আছে, ফোরকাস্ট বলে না ওয়েদার ফোরকাস্টিং, আবহাওয়ার পূর্বাভাস। পূর্বে একটা অনুমান করে বলা যে এরকম হইতে পারে যে আগামী 2 ঘন্টা কেউ নদীতে ইয়ে থেকে আশ্রয় কেন্দ্র থেকে বাইরে যাবেন না, শীত নিয়ে বা ইয়ে নিয়ে ভোট নিয়ে, নাহলে আপনার কি হয়ে যেতে পারে, বাতাসের গতিবেগ যেরকম উল্টে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো নিশ্চয়ই তোমরা খুঁজে বের করতে পারবে এখন। ঠিক আছে, এখানে দুইটা প্র্যাকটিস প্রবলেমই আছে, করবা। ইনভেস্টমেন্ট এবং প্রফিটের এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে ইনভেস্টমেন্ট এবং প্রফিটের। ওকে, তার মানে এটা তোমরা বাসায় করবে। আর একটা জিনিস দেখাইয়া শেষ করব, সেটা হচ্ছে মাল্টিপল রিগ্রেশন মডেল বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। আমরা এতক্ষণ পর্যন্ত যে মডেলগুলো দেখিয়েছি সেই প্রত্যেকটা মডেলে ভেরিয়েবল ছিল হচ্ছে একটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। কিন্তু মাল্টিপল রিগ্রেশন মডেলে একের অধিক আছে। দেখো, একটা, দুইটা, সূত্র দেখে আসছিলাম স্যার। হ্যাঁ সেটা সূত্র দেখে আসছিলাম স্যার আমরা। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা ইকুয়েশনে দেখে আসছিলাম একটু একবার ডেফিনেশন। তাহলে রিগ্রেশন ইকুয়েশন containing more than one independent variables is called a multiple linear regression equation. তাহলে এটা হচ্ছে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। আচ্ছা, ফোরকাস্টের এখানে একটা ডেফিনেশন লিখি।
A forecast is tomorrow's expectation based on yesterday's achievement and today's plan. খুব সুন্দর একটা ইয়ে দিছে তো ডেফিনেশনটা, ফোরকাস্টের ডেফিনেশন দিয়েছে দেখছো। একটু ফোরকাস্ট ইজ টুমরোজ এক্সপেকটেশন, আগামীকাল আমি কি এক্সপেক্ট করি বেসড অন ইস্টারডেজ অ্যাসেসমেন্ট, মানে গতকালের ডেটা অনুযায়ী এবং আজকের প্ল্যান অনুযায়ী। আজকের প্ল্যান নিতে হবে না, বলছে গতকালের ডেটাকে আজকে প্ল্যান করে আগামীকাল তার রেজাল্টটা কি চাই সেটাই হচ্ছে ফোরকাস্ট। টুমরোজ এক্সপেকটেশন বেসড অন ইস্টারডেজ অ্যাচিভমেন্ট এন্ড টুডেজ প্ল্যানস। খুব সুন্দর একটা ডেফিনেশন। তাহলে আমাদের এই মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে যে একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি কোনো একটা রিগ্রেশন মডেলে ইনভলভ থাকে তখন তাকে আমরা বলি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন মডেল। এখানে একটা एग्जांपल দিয়েছে, এই एग्जांपलটা দিয়েই আমরা एग्जांपल মানে যে একটা একদম আমরা एग्जांपल বলতে এটা কম্পিউটারে ক্যালকুলেশন করে একটা एग्जांपल দিয়েছে, তার শুধু ভ্যালুগুলোকে ইন্টারপ্রিট করাই হচ্ছে আমাদের এই প্রবলেমের কাজ। এই প্রবলেমের কাজটা শুধু ওই ভ্যালুগুলোকে ইন্টারপ্রিট করা। এক নাম্বার বলছে যে স্টাডি ইনভলভিং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন শোড দ্যাট আ পারসনস ইনকাম, একজন ব্যক্তির ইনকাম expressing thousands of dollars can be determined based on the person's years of education and person's sales experience. একজন ব্যক্তির ইনকাম হচ্ছে দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে এডুকেশনের উপর আর হচ্ছে সেলস এর উপর। ঠিক আছে, সেলস এর উপর বলছে একজন ব্যক্তির ইনকাম নির্ভর করে তার মান্থলি কি ইয়ারলি ইনকামটা নির্ভর করে হচ্ছে তার ইয়ার্স অফ এডুকেশন এবং সেলস এক্সপেরিয়েন্সের উপর। ওকে, এখন বলছে যে সেই ইকুয়েশনটা এরকম 30 জন লোকের ইয়ার্স অফ এডুকেশন এবং মান্থলি ইনকাম বা ইয়ারলি ইনকাম কত সেটা যাচাই করে যে ইকুয়েশনটা পাওয়া গেছে সেই ইকুয়েশনটা হচ্ছে এটা, y hat equal to 15.5 plus 2.5 x1 plus 1.8 x2। x1 দ্বারা বুঝিয়েছি আমরা ইয়ার্স অফ এডুকেশন আর x2 দ্বারা বোঝানো হয়েছে সেলস এক্সপেরিয়েন্স, কাজের অভিজ্ঞতা। এখন বলছে এখানে তিনটা কনস্ট্যান্ট আছে, দেখো এই ইকুয়েশনের ভিতরে তিনটা আননোন আছে আর সবই নোন। y এবং x1 x2 এটা হচ্ছে নোন। আননোন হচ্ছে এই 15.5 2.5 আর 1.8, তাই না? এই তিনটা হচ্ছে কনস্ট্যান্ট। এই তিনটা কনস্ট্যান্ট আমরা কি বুঝি সেটা আমাদের ব্যাখ্যা করতে বলছে, ইন্টারপ্রিট দ্য কনস্ট্যান্টস। ওকে, ইন্টারপ্রিট দ্য কনস্ট্যান্টস, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা করতে বলছে। এরপরে বলছে একজন ব্যক্তির ইনকাম যদি একজন ব্যক্তির ইনকাম ইয়ে করো যদি সেই ব্যক্তির ইয়ার্স অফ এডুকেশন 10 বছর হয় এবং সেলস এক্সপেরিয়েন্স 2 বছর হয়। সেলস এক্সপেরিয়েন্স যদি 2 বছর হয়, ইয়ার্স অফ এডুকেশন যদি 10 বছর হয়, তাহলে তার ইনকাম কত হবে? তার মানে x1 এর জায়গায় হচ্ছে যে 10, y2 এর জায়গায় কত 2 বসাই দিলেই হবে, ঠিক না? 3 নাম্বার বলছে যে একজন ব্যক্তির ইনকাম কত হবে যদি তার what would be the person's income if he has 10 years of education, তার যদি 10 বছরের অভিজ্ঞতা 10 বছর এডুকেশন থাকে, এক্সপেরিয়েন্স যদি না থাকে, তাহলে তার ইনকাম কত হবে? ফ্রেশার্সদের ইনকাম আর কি, বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। এখানে জাস্ট পয়েন্টগুলো ব্যাখ্যা করতে হবে। এই given equation y hat equal to this, এখন ইন্টারপ্রিটেশন অফ a b1 b2, কারণ a b1 কেন লিখলাম আমাদের দেখো এখানে লিখছি আমরা রিগ্রেশন ইকুয়েশন a b1 x1 b2 x2 b3 x যেভাবে, যেহেতু আমার মাত্র দুইটা আছে তাহলে a b1 x1 b2 x2 হবে, ঠিক না? তাহলে এখন a দ্বারা আমরা কি বুঝি? a দ্বারা বুঝিছি যে মান্থলি এটা হচ্ছে ইয়ারলি ইনকাম, ডলারে আছে, এটা হচ্ছে ডলারে আছে ইয়ারলি ইনকাম। ভিতরে বলেছিল ইয়ারলি, মানতে না। এটা ছিল
কত ডলার, ওর ভিতরে ডলার ছিল, টাকা ছিল না। বলছে একজন ব্যক্তির ইনকাম হবে $15,500 ইয়ারলি, যদি সেই ব্যক্তি কি হয়, যার কোনো এডুকেশন নাই এবং তার কোনো এক্সপেরিয়েন্স নাই, তার কোনো এক্সপেরিয়েন্সও নাই, আর কি নাই, এডুকেশনও নাই, তারপরে তার বছরে বাৎসরিক ডলার ইনকাম হচ্ছে কত ডলার, $15,500। $15,500 হচ্ছে ইনকাম। দেখবে যে আমাদের দেশের লোক অনেক হাড় ভাঙা পরিশ্রম করে, কিন্তু ইনকাম অত বেশি না। কিন্তু ওদের দেশের অশিক্ষিত লোক শুধু একটু কাজ পারে, তাও তার কি অনেক ইনকাম। কারণ ওদের তো বেকার ভাতাই হচ্ছে যে $500 করে দেয় প্রতি মাসে, ঠিক না? প্রতি মাসে যদি 500 করে $500 করে দেয় বেকার ভাতা, তাহলে তো বছরে $6,000, ঠিক না? জি স্যার। আর যদি কাজ করে দিতে হবে সেরকম, এই কারণে $15,000 সে পায় পার মান্থ, পার ইয়ার। সেই ইনকাম হচ্ছে যে $15,500। এবার B1 দেখো, B1 দ্বারা কি বোঝায়? B1 হচ্ছে 2.5। এটা দ্বারা বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি ইয়ার্স অফ এডুকেশন যদি 1 ইয়ার বাড়ে, একজন ব্যক্তি ইয়ার্স অফ এডুকেশন যদি 1 ইয়ার বাড়ে, তাহলে তার ইয়ারলি ইনকাম বাড়ে কত? ইয়ারলি ইনকাম কত টাকা বাড়ে? $2,500 স্যার। ইয়ারলি ইনকাম বাড়ে হচ্ছে যে $2,500। ইয়ারলি ইনকাম ইজ ইনক্রিজড অন এভারেজ বাই কত? $2,500। $2,500। যদি অন্য ফ্যাক্টর গুলা কি থাকে, ইফ আদার্স ফ্যাক্টর রিমেইন কনস্ট্যান্ট, অন্য ফ্যাক্টর গুলো যদি কি থাকে, কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? অন্য ফ্যাক্টর কনস্ট্যান্ট নিয়েছে, তার ইনকামটা ফিক্সড, কি বলে, এক্সপেরিয়েন্সটা ফিক্সড থাকবে, এক্সপেরিয়েন্সটাকে তখন কনসিডার করবে না। এবার B2 এর ভ্যালুটা দেখো, B2 = 1.8। এটা কি মিন করে? এটা মিন করে যে একজন ব্যক্তির ইনকাম বাড়বে। ইনকাম বাড়বে কত টাকা? $1,800, যদি তার এক্সপেরিয়েন্স কতটুকু বাড়ে, সেলস এক্সপেরিয়েন্স বাড়ে 1 ইয়ার, ঠিক না? জি স্যার। সেলস এক্সপেরিয়েন্স যদি তার 1 ইয়ার বাড়ে, এই যে ইনকাম ইজ ইনক্রিজ অন এভারেজ বাই $1,800, ঠিক আছে? ইফ সেলস এক্সপেরিয়েন্স ইনক্রিজ 1 ইয়ার, ঠিক আছে? সেলস এক্সপেরিয়েন্স 1 ইয়ার বাড়লে ওই ব্যক্তির ইনকাম $1,800 বাড়বে, গত বছরের তুলনায় পরের বছর, এই বছর, বা এই বছরের তুলনায় আগামী বছর, ঠিক আছে? এই হচ্ছে তিনটা কনস্ট্যান্টের ব্যাখ্যা। এবার জাস্ট আমাদের এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু গুলো বের করতে বলছে, আর কিছু না। এটা টাকা না হয় ডলার হবে, বুঝছো? মান্থলি না, এটা হচ্ছে ইয়ারলি ইনকামের ডেটা দেওয়া ছিল, আমরা ভুলে লিখে ফেলছি ইয়ার। ঠিক আছে? a person's yearly income if he has 10 years of education and 2 years of sales experience, তাহলে তার, যদি একজন ব্যক্তির ইয়ার্স অফ এডুকেশন 10 বছর হয় আর তার সেলস এক্সপেরিয়েন্স 2 বছর, তাহলে বছরে তার ইনকাম হচ্ছে $40,000। আর 3 নাম্বার, এখানে শুধু x এর জায়গায় কি বসাই দিছি, x1 এর জায়গায় 10, x2 এর জায়গায় 2, ঠিক আছে? আসো নাকি তোমরা? জি স্যার, আছি তো। ডলার বলি। আর এখানে বলছে যে শুধুমাত্র সেলস এক্সপেরিয়েন্সটা 0, এডুকেশন যদি তোমার হয় তাহলে ইনকাম কত। এই হচ্ছে যে আমাদের মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনের অঙ্ক এভাবে দেওয়া পসিবল না, মানে হচ্ছে করতে দেওয়া কি ডেটা দিয়ে, কম্পিউটারে করতে দেওয়া পসিবল না, কম্পিউটার ছাড়া হাতে কলমে করতে গেলে সময় বেশি লাগবে। এই কারণে আমরা একটা ইকুয়েশন দিয়ে তার ইকুয়েশন গুলোকে এক্সপ্লেন করতে বলছি, আর কিছু না। বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। এই হচ্ছে যে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের পড়া মোটামুটি ওকে। জি স্যার। তোমরা হচ্ছে অঙ্কগুলো শেষ করবে নিজেরা।
এই স্লাইডটা স্যার আপলোড দিয়ে দিন ক্লাসরুমে, তাহলে ওই হোমওয়ার্ক গুলো করে ফেলবো। হ্যাঁ স্লাইড আপলোড দিয়ে দিয়েছি, ওইটা একটু ইয়ে করে দিতে হবে, কারণ এটা যদি একটু কারেকশন করছি না অনেক জায়গায়, এটা দিয়েছি যদি এটা একটু কারেকশন করে আবার দিতে হবে। কে কে আছে? আনিকা মাজাবিন আছে? আনিকা মাজাবিন আছে? নো স্যার। নাই। এরপর আছে আতিকা আলম আছে? ফাহমিদা স্যার। স্যার ফাহমিদা তাবাসসুম আছে না?